হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা চলে আসলাম বইয়ের অবহেলা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। যাই হোক, কথা না বলে আমরা সোজাসুজি গল্পতে ফিরে যাই। সকালবেলা আমার ঘুম ভেঙে যায় আদিলার আগেই। আমি এখনো আদিলার বুকের উপরেই শুয়ে রয়েছি, আর আদিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার বাহু ধরে। ওর শরীরেও কোনো কাপড় চোপড় নেই, আমার শরীরেও কোনো কাপড় চোপড় নেই। আমি ঈশিতার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর ঈশিতার কপালে লাজুক একটি চুমু দিয়ে দিলাম। আমার স্পর্শ পেয়ে ঈশিতার ঘুম ভেঙে যায়। আমাকে ওর উপর দেখতে পেয়ে ঈশিতা তো অনেক পরিমাণে অবাক হয়ে যায় এবং আমাকে এরকম অবস্থাতে দেখে জোরে চিৎকার করে বলে ওঠে রাগান্বিত অবস্থাতে, তুই আমার রুমে কি করতেছিস? আর আমার জামা কাপড় কোথায়? তুই আমার জামা কাপড় কি করেছিস? আমি তখন ঈশিতাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আমি তো আপনার রুমে থাকতে চাইনি। আপনি নিজেই তো আমাকে বাধ্য করেছেন আপনার কাছে থাকার জন্য। আর তাছাড়া আপনি আমার বউ, এখন আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। আপনার সাথে আমি থাকতেই পারি। আপনার উপরে আমার অধিকার রয়েছে সবচেয়ে বেশি। আমার এই কথা শুনে তো ঈশিতা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তাই তো ঈশিতা আমাকে গালি দিয়ে বলতে লাগলো, এই শুয়োরের বাচ্চা, তুই কি বলতেছিস এইসব? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না আমি বলে দিয়েছি আমার কাছে কখনো স্বামীর অধিকার চাইবি না? আর আমার সব কিছু তো এখন নষ্ট করে দিলি, আর বাকি রাখছোস কি? আর আমি তোকে বাধ্য করেছি কি? তুই নিজ থেকেই আমাকে ভোগ করেছিস, আমি তোকে কোনো প্রকার বাধ্য করিনি। তখন আবার আমি ঈশিতাকে বলতে লাগলাম, কালকের ঘটনা কি আপনি ভুলে গেলেন নাকি? আপনার জন্যই তো সব কিছু হয়েছে। আর আপনি আমার বউ, আমি আমার বউকে আদর করেছি, অন্য কাউকে নয়। আমি যদি জানতে পারতাম আপনি গতকালকে ওরকম কিছু করবেন, তাহলে আমি আপনার সাথে ওরকম পার্টিতে আমার জীবনও যেতাম না। জানেন আপনি কালকে কি হয়েছে? আদিলা এবার বলতে লাগলো, কি হয়েছে? আমি তো গতকালকে ড্যান্স করতেছিলাম, এরপরে তো আমার আর কোনো কিছুই মনে পড়তেছে না। আমি তো কিছুই আর মনে করতে পারতেছি না। এবার আমি আদিলাকে একটু বলতে লাগলাম, ওটাই তো সমস্যা। জানতে চান কালকে রাত্রে কি হয়েছে আপনার সাথে? তখন আদিলা বলতে লাগলো, বল, আমি জানতে চাই গতকালকে এরকম কি হয়েছে যাতে তুই আমাকে উপভোগ করলি। এরপরে আমি ঈশিতাকে সব কিছু বললাম। আমার কথা শোনার পরে ঈশিতা কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছস, তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছস। আমি জানি তুই আমায় ভোগ করার জন্য সব কিছু মিথ্যা বানিয়ে বানিয়ে বলতেছিস। মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি, আমি এর প্রতিশোধ নিবই। তুই আমাকে মিথ্যা বলবি না, সত্যি করে বল কি হয়েছে গতকালকে রাত্রে। আমি এবার আদিলাকে বলতে লাগলাম, আমি সত্যি বলতেছি, আমি কোনো কিছুই মিথ্যা কথা বলতেছি না। আমি যা বলতেছি সব কথাই সত্যি। আমার কথার ভিতরে এক ছিটাফোঁটাও কোনো মিথ্যা নাই। আমাকে বিশ্বাস করুন। আমি কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন? কি করলে আপনাকে বিশ্বাস করানো যাবে সেটা একটু আমাকে বলবেন প্লিজ। এবার আদিলা একটু রাগি লুক নিয়ে আমাকে বলতে লাগলো, আমি তোকে বিশ্বাস করতে পারি, তবে আমাকে যদি তোর কথা বিশ্বাস করাতেই চাস তাহলে আমার একটা কথা শুনতে হবে তোকে। তখন আমি বললাম, এমন কি কথা যে আপনার কথা আমি রাখতে পারবো না? বলুন, আপনার কি কথা শুনতে হবে? আপনার সমস্ত কথাই শুনতে আমি রাজি, তারপরও আমি আপনাকে বিশ্বাস করিয়ে ছাড়বো। এবার আদিলা বলতে লাগলো, যদি তুই আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে তোর এই ভালোবাসার কসম লাগে তুই আমার থেকে অনেক দূরে চলে যাবি, অনেক দূরে। এতটা দূরে চলে যাবি যে আমি তোকে আর কখনো দেখতে না পারি। তোর এই ছোট মুখটা যেন আমার সামনে না আসে। তুই এই ছোট লোকটা যেন কখনো আমার ছায়ার উপরে না পড়স। আদিলার এইসব কথা শুনে আমার একটু খারাপ লাগলো। তারপরও আমি একটু মুচকি হাসলাম আর বলতে লাগলাম, ও এই কথা। আপনাকে সত্যি সত্যি আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনাকে এত পরিমাণে ভালোবাসি যা আমি বলে প্রকাশ করতে পারবো না। তবে হ্যাঁ, আপনার কথা রাখতে আমি বুঝতে পারলাম আপনাকে আমি কতটা ভালোবাসি। আপনার কথা রাখতে হবে, আপনাকে আমার বুঝিয়ে দিতে হবে আমি আপনাকে কতটা ভালোবাসি। ভালোবাসার মানে এই নয় যে প্রিয় মানুষটার সাথে থাকতে হবে। পৃথিবীতে এরকম অনেক ভালোবাসার কাহিনী আছে যেখানে কেউ কাউকে পায়নি। আমিও হয়তো বা তাদের মধ্য থেকে একজন হয়ে যাব। আমিও আমার প্রিয় মানুষটাকে দূর থেকে ভালোবেসে যাব। আমিও তাকে অনেক পরিমাণে ভালোবাসবো, তাও আবার অনেক দূর থেকে। এতটা দূর থেকে যে সে আমার কখনো মুখই দেখতে না পারে, সে যেন আমাকে মিস করে। হ্যাঁ, আমি দূর থেকেই আপনাকে ভালোবেসে যাব। তখন আদিলা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, চলে যা তুই, এক্ষুনি চলে যা। আর আসিস না আমার কাছে। আমার কাছে তুই কোনো কিছু চাইস না। আমার কাছ থেকে তুই দূরে চলে যা। তোর যত দূরে চোখ যায় তুই তত দূরে যা। তারপরে তুই আমাকে তোর থেকে মুক্তি দে। আমি আর তোকে দেখতে পারতেছি না। আমি এবার আদিলাকে বলতে লাগলাম, ও এই কথা। হ্যাঁ, আপনি কখনো আর আমার এই মুখটা দেখবেন না।
আমি এখনই চলে যাচ্ছি। এটা বলেই আমি ঈশিতার রুম থেকে আমার রুমে চলে আসলাম। আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে এমন একটি দিন আসবে, প্রিয় মানুষটি থেকে আমার আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এরকম পরীক্ষার সম্মুখীন করেন আমি জানি না। তবে কেন ঈশিতার কাছে আমি এতটা অবহেলিত? কেন ঈশিতা বুঝতে পারে না ওকে আমি কি পরিমাণে ভালোবাসি? ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি। তবে হ্যাঁ, ওর থেকে দূরে গিয়েও যদি প্রমাণ করতে হয় ওকে আমি ভালোবাসি, তাহলে আমি তাই করব। ওকে আমি বুঝিয়ে দিব দূরে গিয়েই আমি ঈশিতাকে ভালোবাসি। চলে যাব আমি অনেক দূরে, আসবো না আমি আর ঈশিতার কাছে। আর কাউকে ঈশিতার ছোট লোক বলতে হবে না, আর কাউকে ঈশিতার গালাগালিও করতে হবে না। এখন থেকে ঈশিতা নিজ থেকে বাঁচতে পারবে। ঈশিতা এখন আর কারো উপরে রাগও দেখাতে পারবে না। এইসব ভাবতেছিলাম। এরপরে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি খাটের উপরে বসে রয়েছি আর কালকের কথাগুলো আমি ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? সামান্য একটি ভুলের জন্য আজকে আমাকে এত বড় একটি শাস্তি পেতে হচ্ছে। আমি যদি গতকালকে রাত্রে নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে এরকম সময়ের সম্মুখীন হতে হতো না আমার। আমি কেন গতকালকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? এটা ভাবতেছি আর বুক ফেটে আমার কান্না আসতেছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে। ভাবতেই কেমন জানি লাগতেছে। জীবনের পথগুলো চলতে হবে আমার একা একা। আমার সাথে নেই জীবনে এই কারো। এরপর আলমারি থেকে ব্যাগ এবং কাপড় চোপড় বের করে গুছিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। আঙ্কেল আন্টিকে আমি কোনো কিছু বলিনি। আমি জানি তারা অনেক কষ্ট পাবে, হয়তোবা তারা আমাকে অনেক খুঁজবে। আমি দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললাম। পিছন ফিরে বাড়িটাকে আবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর আমি এই বাড়িতে কাটিয়েছি। ঈশিতার অবহেলা আর আঙ্কেল আন্টির ভালোবাসাতে আমার দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। আমার চোখ দুটো ঝাপসা হতে লাগলো। চারদিক অন্ধকার হয়ে আসছে। আমি আমার চোখ ডলতে ডলতে রাস্তা পার হতে লাগলাম। হঠাৎই একটি গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ে যাই রাস্তার ওপারে। চোখগুলো কেমন যেন ঘোলাটে হয়ে লাগলো। চোখে আমি সব কিছু ঝাপসা ঝাপসা দেখতেছি। চোখ দুটো দিয়ে আমার একটু পানি গড়িয়ে পড়লো। পা হলো না আর আমার বিবাহিত বউয়ের ভালোবাসা। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। এরপরে আমার আর কোনো কিছুই মনে নেই। এরপরে আমি জ্ঞান ফিরতেই আমি নিজেকে আবিষ্কার করি হসপিটালে। তখনই আমাকে হসপিটাল থেকে মুক্তি দেওয়া হয়, তাও আবার 4 মাস পরে। ভাবতেই অবাক লাগতেছে, এতগুলো দিন আমি কিভাবে ছিলাম হসপিটালে। ঈশিতা কি একটি বারের জন্য আমার খোঁজ খবর নেয়নি? ডক্টরের কাছ থেকে আমি জানতে পারলাম 4 মাস ধরে আমি এই হসপিটালে ছিলাম। এখন আমি পরিপূর্ণ সুস্থ, তাই তো ডক্টর আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়নি। কেন আমি বেঁচে গেলাম? আল্লাহ কেন আমাকে নিয়ে গেল না আমার বাবা মার কাছে? না জানি আরও কত অবহেলা সহ্য করতে হবে আমাকে, কত অপমানিত হতে হবে আমাকে, আর কত কষ্ট সহ্য করতে হবে। ভাগ্য কি এটাই লেখা ছিল আমার? রাস্তা দিয়ে আমি হাঁটতেছি আর কথাগুলো ভাবতেছি। পুরো শরীর ব্যথা করতেছে। ব্যথার কারণে আমি ঠিকমতো হাঁটতে চলতেও পারতেছি না। একটু পর পরই মাথা চক্কর দিয়ে উঠলো। মাথায় ব্যথায় ভীষণ বেড়ে যাচ্ছে। জীবন থেকে 4টি মাস আমার অতিবাহিত হয়ে গেল, তাও আবার কোমায় থেকে। কিন্তু ঈশিতা একটি বারের জন্য আমার খোঁজ খবর নেয়নি। তাহলে কি ওর মনে আমার জন্য বিন্দু পরিমাণেও ভালোবাসা নেই? ঈশিতার জীবনে কি আমার কোনো প্রয়োজন নেই, কোনো জায়গা নেই? আরে দূর, আমিও তো বোকা। কেনই বা জায়গা থাকবে আমার জন্য ঈশিতার কাছে? আমি তো একটি ছোট লোক। হয়তো ঈশিতা এখন নতুন কাউকে নিয়ে অনেক সুখেই রয়েছে। আমার আর পাওয়া হলো না ঈশিতার ভালোবাসা। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব? আমার কাছে তো একটি টাকাও নেই। কিছু যে কিনে খাবো সেটারও কোনো ব্যবস্থা নেই। রাত্র প্রায় গভীর হয়ে গিয়েছে। বসে আছি আমি পেটের ক্ষুধা এবং শরীরের ব্যথা নিয়ে একটি ল্যাম্পপোস্টের নিচে। ভাবতেই পারিনি আমার জীবনে এমন দিনও পার করতে হবে। সবই নিয়তির খেলা, সব কিছুই আল্লাহ তালাই ভালো জানেন। আমি আনমনে বসে রয়েছি আর আকাশের তারাগুলো আমি দেখতেছি আর গুনতেছি। আজকে আকাশের তারাগুলোকেও কেমন যেন আমার মতো একা একা লাগতেছে। আকাশে চাঁদটা ঠিকই উঠেছে, কিন্তু আমার মনের চাঁদটা এখনো উঠতে পারেনি। আমার মনের আকাশটা এখনো আধারই রয়ে গিয়েছে। হঠাৎ খেয়াল করলাম একটি গাড়ি আসতেছে এই দিকে। একবার ভাবলাম যে তাদের কাছে আমি সাহায্য চাইব, তারপরে আবার কি যেন ভেবে আমি বসে রইলাম। আমি তাদের কাছে আর সাহায্য চাইলাম না। গাড়িটা এসে আমার সামনেই থামলো। কি ব্যাপার? গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো কেন? হয়তো ওদের কোনো কাজ আছে, এই কারণেই ওরা দাঁড়িয়েছে। আমি গাড়িটার দিকে তাকিয়ে একটু বোঝার চেষ্টা করলাম গাড়িটা কেনই বা এখানে আসলো। গাড়িটা দেখে আমার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে দেখলাম যে একটি লোক নেমে আসলো। আরে, এই লোকটি তো অন্য কেউ না, এই লোকটি তো আমার আঙ্কেল।
আঙ্কেলকে দেখে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেখলাম আঙ্কেলেরও চোখে পানি। হয়তো কতগুলো দিন পরে আঙ্কেল আমাকে দেখেছে এবং আমিও আঙ্কেলকে দেখেছি, তাই তো আঙ্কেলের চোখে পানি। আঙ্কেলও এসে বসে পড়লো চুপচাপ আমার পাশে। আমিও চুপচাপ বসে রয়েছি। হঠাৎই নীরবতা ভেঙে আঙ্কেল বলতে লাগলো, কেমন আছিস সিজান? আমি আঙ্কেলকে বলতে লাগলাম, আঙ্কেল, আমি ভালোই আছি। যতটা ভালো থাকলে মৃত্যু ব্যক্তির মতো জীবনযাপন করা যায়, আমি ততটাই ভালো আছি। আমার এই কথা শোনার পরে কিছুক্ষণ আঙ্কেল চুপ করে রইল। তারপর আঙ্কেল আবার আমাকে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি সিজান? তখন আবার আমি আঙ্কেলকে কি বলবো বুঝতে পারলাম না। তাই তো আমি আঙ্কেলকে বললাম, এই তো আঙ্কেল, একটি বন্ধুর বাসায় ছিলাম। তা আঙ্কেল বলেন, এখন বাসার সবাই কেমন আছে? আন্টি ঈশিতা তাদের কি অবস্থা এখন? আমি আঙ্কেলকে এই সময় মিথ্যা কথা বললাম আর কথাটা ঘুরিয়ে ফেলার চেষ্টা করলাম, কারণ সত্যিটা বলা যাবে না আঙ্কেলকে। ভালো আছে সবাই, কিন্তু সিজান, তোমার এই অবস্থা কেন? এরকম শুকিয়ে গিয়েছো কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করো না নাকি? একদম কেমন যেন বদলে গিয়েছো। আর তোমার কপালে, হাতে, পায়ে, ঘাড়ে এরকম কাটাছিঁড়ার দাগ কিসের? মনে হয় তো কোনো কাটাছিঁড়ার দাগ। আর মনে হচ্ছে যে ওয়ান টাইম লাগানো ছিল এগুলোতে। আঙ্কেলের এই কথাগুলো শোনার পরে আমি আঙ্কেলকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে আঙ্কেল, বাদ দেন এইসব, বেশি কিছু না। ওই দিন আমি সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম, তাই তো একটু কেটে গিয়েছে। আচ্ছা বাদ দেন আঙ্কেল এইসব। বলেন তো আঙ্কেল, ঈশিতা এখন কেমন আছে? আঙ্কেল এবার তাচ্ছিলের একটি হাসি দিল আর বলতে লাগলো, তোমার চলে যাওয়াতে সবচাইতে ভালো ঈশিতারই হয়েছে। কথাটি শোনা মাত্রই আমি একটু কষ্ট পেলাম। আমি ভাবতে লাগলাম, এতদিনেও আমার জন্য তার হৃদয়ে একটু মায়া জন্মালো না। তখন আবার আঙ্কেল আমাকে বলতে লাগলো, জানো সিজান, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার আন্টি হার্ট স্ট্রোক হয়েছে। কথাটা শুনে ভীষণ পরিমাণে কষ্ট পেলাম। আজকে সব কিছু আমার জন্যই হয়েছে। এই সব কিছুর জন্য আমি এই দায়ী। আমাকে আন্টি তার নিজের ছেলের মতোই ভালোবাসে, কিন্তু আমি সেই ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আমি আন্টির কথা শুনেই একটু হতভম্ব হয়ে গেলাম। তাই তো আঙ্কেলকে তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করতে লাগলাম, তো আন্টি এখন কেমন আছে আঙ্কেল? তখন আবার আঙ্কেল বলতে লাগলো, আছে মোটামুটি তোমার আন্টি এখন। কিন্তু তুমি যদি এখন আমার সাথে ফিরে না যাও, তাহলে তোমার আন্টির বড় একটি খারাপ কিছু হয়ে যেতে পারে। প্লিজ সিজান, তুমি আর না করো না, তুমি আমার সাথে চলো। আমি চুপ করে তখন বসে রইলাম। কিভাবে যাব আমি ওই বাড়িতে? আমি তো ঈশিতাকে কথা দিয়েছি, আর কখনো আমি তার সামনে যাব না, আর তাকে আমার কখনো এই মুখটাকে দেখাবো না। কিন্তু নিয়তির কেন বারবার আমাকে এরকম পরীক্ষার মুখে ফেলতেছে আমি বুঝতে পারতেছি না। আবার ঈশিতার সম্মুখীন হতে হবে আমাকে। চাই না নতুন করে আর ঈশিতার অবহেলা পেতে, চাই না নতুন করে আর ঈশিতা থেকে কষ্ট পেতে, কিন্তু আন্টির জন্য হলেও আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে, কারণ তিনি আমাকে নিজের ছেলের মতন আদর করতেন। আবারও আমি পড়ে গেলাম কঠিন এক পরীক্ষার সম্মুখে। আমাকে চুপ করে বসে থাকতে দেখে আঙ্কেল আবার আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে সিজান? চুপ করে বসে আছো কেন তুমি? প্লিজ আমার সাথে চলো সিজান। আমি তখন আবার আঙ্কেলকে বলতে লাগলাম, কিন্তু আঙ্কেল, আমি তো যেতে পারবো না আর ওই বাড়িতে। আমি তো ঈশিতাকে কথা দিয়ে এসেছি, আমি আর কোনো দিন তার সামনে যাব না, আর ওই বাড়িতেও আমি আর কোনো দিন যাব না। আমার এই মুখটা আমি ঈশিতাকে আর কোনো দিন দেখাবো না। আমার এই কথা শোনার পরে আঙ্কেল একটি দীর্ঘশ্বাস ফেললো আর বলতে লাগলো, তুমি কি তোমার কথা রাখতে গিয়ে তোমার আন্টিকে হারাবে সিজান? এখন তো আমি পড়ে গেলাম আরেক চিন্তায়। ছোটবেলায় আমি আমার আব্বু আম্মুকে হারিয়েছি, কিন্তু আব্বু আম্মুর অভাবটা আমাকে আঙ্কেল আন্টি কখনোই বুঝতে দেয়নি। তাহলে আজকে কেন আমার জন্য তারা মরতে বসেছে? এটা হতে পারে না। আমি ঈশিতার কথার গুল্লি মারি, আমি রাজি আঙ্কেলের সাথে যাওয়ার জন্য। তাই তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমি রাজি, আমি যাব আপনার সাথে। এই বলার পরেই আঙ্কেল আমাকে বলতে লাগলো, এই তো লক্ষ্মী ছেলে, চলো তাহলে আমার সাথে। এটা বলেই আঙ্কেল আমার কপালে একটি চুমু দিলেন। আমিও এবার একটু মুচকি হেসে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। ঈশিতাও রয়েছে গাড়িতে। তার মানে কি ঈশিতা আমার সব কথাগুলো শুনে নিয়েছে? আমি কিছু না বলে গিয়ে গাড়িতে বসে পড়লাম। শরীরের ব্যথায় ঠিকমতো আমি বসতেও পারতেছি না, খুব ব্যথা করতেছে শরীরটা। তবুও কষ্ট করে আমি বসে পড়লাম, চুপচাপ বসে রইলাম। আবার অনেক দিন পর ঈশিতার সাথে আমার দেখা হয়ে গেল। মনে পড়ে গেল আমার সেই দিনের কথাটা, যেই দিন ঈশিতা আমাকে কলেজের সবার সামনে নিজের জুতা খুলে মেরেছিল। ওই দিন ঈশিতার সাথেই আমি কলেজে গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ ঈশিতার একটি বান্ধবীর সাথে আমার ধাক্কা লেগে যায়। আমি মেয়েটিকে সরিও বলেছিলাম, মেয়েটি আমাকে কিছু না বলে চলে গিয়েছে।
কিন্তু কোথার থেকে যেন ঈশিতা এসে ওর পায়ের জুতোগুলো খুলে আমাকে মারতে লাগলো। ঈশিতার পায়ে হিল জুতা ছিল, সেই হিল জুতো খুলেই আমাকে মারতে মারতে একেবারে আমার শরীরকে রক্তাক্ত করে দেয়। কিন্তু আমি জায়গা থেকে সামান্য পরিমাণও লড়ি নেই, একটু সরেও দাঁড়াইনি। ওই সময় শুধু আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, যেমন তেমনই শরীর দিয়ে পড়তেছিল রক্ত। ঈশিতার বান্ধবী এসে ঈশিতাকে বলতে লাগলো, ঈশিতা, সিজানের কোনো দোষ নেই, আসলে আমি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভালোভাবে আমি খেয়াল করতে পারিনি, তাই তো সিজানের সাথে আমার ধাক্কা লেগে গিয়েছে। আর সিজান তো নিচ থেকে আমাকে ধাক্কা দেয়নি, তাহলে তুই শুধু শুধু সিজানকে কেন শাস্তি দিচ্ছিস ঈশিতা? তখন ঈশিতা ওর বান্ধবী দিশাকে বলতে লাগলো, আমি জানি দিশা, ওই ছোট লোকটা নিচ থেকেই তোকে ধাক্কা দিয়েছে। আর ঈশিতার বান্ধবীর নামেই কিন্তু ছিল দিশা। এই বলে ঈশিতা আবার আমাকে মারতে লাগলো। আমাকে মারতে মারতে প্রায় পুরো শরীরকে রক্তাক্ত করে দেয় ওই দিন। ওই সময় আমার 16 দিন হসপিটালে থাকতে হয়েছে। 16 দিন আমি হসপিটালেই ছিলাম। শুধুমাত্র একটি ভুলের জন্য সবার সামনে আমাকে অপমানিত করলো ঈশিতা, সবার সামনে আমাকে মারলো ঈশিতা। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমি কান্না করতেছি। ঈশিতা এটা বুঝতে পেরে যায়, তাই তো আমি তাড়াতাড়ি নিজের চোখকে মুছে ফেললাম। এইসব কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আমি দৌড়ে চলে গেলাম আন্টির রুমে। আন্টির রুমে গিয়ে দেখতে পেলাম যে আন্টি শুয়ে রয়েছে। আমি আন্টির কাছে গেলাম। কীরকম শুকিয়ে গিয়েছে আন্টি একেবারে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আন্টি, ঠিকমতো ঘুমায় না, ঠিকমতো ওষুধও খায় না। আমি গিয়ে আন্টির পাশে বসলাম এবং মাথায় হাত রাখলাম। আমার হাতের স্পর্শ পেয়ে আন্টি জেগে উঠলেন। আমাকে দেখে আন্টি অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আন্টির চোখের পানি ছলছল করতেছে। আমাকে অনেক দিন পরে আন্টি নিজের কাছে পেয়ে পাগলের মতো চুমো করতে লাগলো আন্টি। আন্টির এরকম পাগলামি দেখে আমি আন্টিকে বলতে লাগলাম, কেমন আছেন আন্টি? আন্টি তখন আমাকে দেখে বলতে লাগলো, আমি আগে ভালো ছিলাম না রে সিজান বাবা, তুই এখন এসে গিয়েছিস, এখন আমি খুব ভালো রয়েছি। কিন্তু তোর এই অবস্থা কেন সিজান? তোর কপালে দাগ, হাতে অনেক বড় বড় দাগ রয়েছে, কেমন যেন দেখে মনে হচ্ছে যে এগুলা কাটা ছিঁড়ার দাগ। কি হয়েছে তোর বলতো? তখন আবার আমি আন্টিকে বলতে লাগলাম সান্ত্বনা দিয়ে, ওটা তেমন কিছু না আন্টি, এই তো সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়েছিলাম, তাই তো একটু কেটে গিয়েছে। আমার এই কথা শুনে আন্টি বলল যে, আমি তোর এই সব কথাকে বিশ্বাস করি না। আমার কেন জানি তোর এই কথাগুলোকে বিশ্বাস হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে যে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। আমি তোর কথাগুলো কোনোভাবেই মানতে পারতেছি না। আন্টির এইসব কথা শুনে আমি তো হতবাক হয়ে যাই। তাই তো আমি আন্টিকে আবার বলতে লাগলাম, না আন্টি, ওরকম কিছু না। এটা বলার পরে আন্টি আমাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তোকে বিশ্বাস করে নিলাম, তুই এখন যা, ফ্রেশ হয়ে আস, আমি তোকে খাবার দিচ্ছি। আমি আন্টিকে আচ্ছা ঠিক আছে বলেই চলে যেতে লাগলাম। আমি চলে যেতে লাগলাম, তখনই আবার আন্টি আমাকে পিছন থেকে সিজান বলে ডাক দিল। আমি আন্টিকে বললাম, জি আন্টি, কি বলবেন বলেন। আন্টি তখন আমাকে বলল, ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কিভাবে হবে, তুই আমার কাছে আয়, আমি তোকে একটু জড়িয়ে ধরি। কতদিন হলো তোকে আমি জড়িয়ে ধরি না, তোকে নিজের মতো করে আমি আদর করি না। আন্টির এমন কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। আমিও আন্টির কাছে চলে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই আমি ব্যথাতে আহ করে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে আন্টি ভয় পেয়ে গেল। তাই আন্টি আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সিজান, তুই চিৎকার করলি কেন? আমি তখন আন্টিকে বললাম, হঠাৎ আন্টি পিঠে ভীষণ ব্যথা উঠলো, তাই একটু চিৎকার করে উঠলাম। আন্টি তখন একটু পাগলের মতো হয়ে গেল। তাই তো আন্টি আমাকে বলতে লাগলো, কই দেখি তো কি হয়েছে, তুই কেনই বা এমন চিৎকার করবি? এই চিৎকার কিন্তু সাধারণ কোনো চিৎকার না, কেউ বড়সড় ব্যথা পেলেই কিন্তু এরকমভাবে চিৎকার করে। এটা বলেই আন্টি আমার পরনের টি শার্টটা উল্টে দেয়। আমার পরনের টি শার্টটা উল্টে দিতে আন্টি বড়সড় একটি ধাক্কা খেলেন। এটা আমি ভালোভাবে বুঝতে পারলাম। সাথে সাথে আঙ্কেল এবং ঈশিতাও বড়সড় একটি ধাক্কা খেলো, কিন্তু কি এমন হয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। এবার আন্টি জোরে চিৎকার করে বলতে লাগলো, সত্যি করে বল সিজান, তোর কি হয়েছে? তুই আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। তখন আমি আন্টিকে বলতে লাগলাম, আরে আন্টি, আমি তোমাকে মিথ্যা কেন বলতে যাব, আমি সত্যি করে বলতেছি তোমাকে, আমার তেমন কিছু হয়নি। আমার এই কথা শোনার পরে আন্টি এবার আমাকে বলতে লাগলো, তুই সত্যি বলতেছিস তাই না? একটা থাপ্পড় দিব, এমন জোরে থাপ্পড় দিব দাঁতের কোনো মারি থাকবে না, সবগুলা দাঁতই পড়ে যাবে তোর। ওই তোর পিঠে এগুলা কিসের কাটা দাগ সেটা বলতো। আমি বললাম, কই কিসের কাটা দাগ দেখি তো। এটা বলেই আমি আয়নার সামনে গিয়ে দেখতে লাগলাম। আমি দেখে নিজেকে নিজেই দেখে বড়সড় একটি ধাক্কা গেলাম। আমার পিঠের প্রায় অর্ধেকটাই কাটা। তার মানে ওই অ্যাক্সিডেন্টে আমার এরকম কাটা দাগ হয়ে গিয়েছে।
এরকমভাবে কেটে গিয়েছে। কিভাবে আমি বেঁচে গেলাম? এত বড় আঘাতের পরও আমার তো কোনোভাবে বাঁচা সম্ভব ছিল না, তাও তো আমি বেঁচে গেলাম। তখনই আবার আন্টি আমাকে বলতে লাগলো, জিজান, আমার কসম লাগে, তুই সত্যি করে বল তোর কি হয়েছে। কি করে এখন আমি? সত্যিটা হয়তো বা এখন আমাকে বলতেই হবে। এখন আর আমি তাদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবো না। এবার আমি বলতে লাগলাম আন্টিদেরকে, আসলে আন্টি, ওই দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন যখনই আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে যাব, ওই সময় একটি গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। আর আমি এতদিন ধরে আমার কোনো বন্ধুর বাসায় না, হসপিটালে কোমায় ছিলাম। আর কিছুদিন আগে আমার 4 মাস পরে জ্ঞান ফিরে। এবার আন্টি আমার এই কথা শুনেই তো হাউমাউ করে কান্না করে দেয়। আমি গিয়ে আন্টিকে সান্ত্বনা দিতে লাগলাম। কোনো মতে আমি আন্টিকে ঠান্ডা করলাম। এরপর আন্টিকে বুঝিয়ে সুঝিয়ে আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিলাম। ঠিকমতো ফ্রেশ হতে পারছিলাম না, তাও যতটুকু সম্ভব ফ্রেশ হয়ে নিয়েছি। কোনো মতে ফ্রেশ হয়ে আমি নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। আন্টি আমাকে আজকে নিজ হাতে নিজে খাইয়ে দিয়েছে। তবে আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, ঈশিতা আজকে আমার সাথে বসে এক টেবিলেই খাবার খেয়েছে। সেটাতে কতদিন পরে খেয়েছে সেটা আমি বলতে পারবো না। এটা দেখে আমি অনেক পরিমাণে খুশি হলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পিঠের ব্যথার জন্য ঠিকমতো ঘুমাতে পারতেছি না। তবুও কোনো মতে আমি শুয়ে পড়লাম।